5 তারিখে যখন আমরা বললাম যে শিক্ষার্থীদের সহ আলোচনাটা করতে হবে, কেউ রাজনৈতিক দল শুরু করলে হবে না, কিন্তু যখন শিক্ষার্থীরা আবার আলোচনায় বসতেন তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে কারোর সাথে কথা বললো, সবাইকে নিয়ে এটা এক্সস্টিভলি আলোচনা হয়নি। কেবল সরকার গঠনের প্রশ্ন না, তো আমাদের রাজনৈতিক কোর্সটা কি হবে, আমরা কোন কোন যে কোথায় শপথ নেবেন, আপনি কার অধীনে শপথ নেবেন, এই সংবিধানের কি ভবিষ্যৎ, সবগুলো কিন্তু ওই কোর্সে ন্যূনতম ঐকমত্যের জায়গা তৈরি করা যেত। হ্যাঁ, যেখানেই আমরা পৌঁছাতাম সেইটাও আলোচনার মধ্যে দিয়ে গেলে আমরা বুঝতাম যে এতটুকু আমাদের যাওয়া, কারণ এখানে কোনো ডিটারমিনিং ফোর্স ছিল না, আমরা কালেকটিভ একটা লড়াই করেছি। 1 2 হচ্ছে এমনকি অন্তর্বর্তী সরকারও কিন্তু রাজনৈতিক এই কোর্সটা ঠিক করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে 1 দিন 2 দিন এক্সস্টিভ আলোচনা করার সেটা করেননি। তারা 13 তারিখে প্রথম ডেকেছিলেন 15ই আগস্টের ইস্যু নিয়ে। আমি সমালোচনাগুলো করছি, কিন্তু বিপ্লব অভ্যুত্থান এসব মুহূর্তের সময় খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং রাইট টাইমে রাইট ডিসিশনটা নেওয়া হয়েছিল কিনা সেই আলোচনাটা যেতে চাই। সিদ্ধান্তটা আমরা নিতে পারতাম সেই সময়, আপনি চাইলেই কিন্তু 1 মাস পরে 2 মাস পরে 6 মাস পরে নিতে পারেন। ঘোষণায় পুরো প্রেক্ষাপট, কার্যকারণ এবং আমাদের তার যে ঐতিহাসিক ভিত্তি, আমাদের ধারাবাহিকতা, সংগ্রামের ধারাবাহিকতা, বিশেষভাবে 71 সাল এবং তার পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আমাদের যে কি বললে যে আমাদের অপ্রাপ্তি কিংবা আমরা যা অর্জন করতে পারিনি, প্রত্যাশা যেগুলো পূরণ হয়নি, তারই যে অনিবার্য একটা প্রকাশ হিসেবে মানুষের ক্ষোভ, সংগ্রাম, এবং সেই ধারাবাহিকতায় অনেকগুলো ঐতিহাসিক ঘটনা পেরিয়ে এসে 24 গণ অভ্যুত্থান সেটা এসছে। এবং এইটা আমাদের কাছে যখন মতামত ছিল, আমরা এই প্রেক্ষাপটটা বারবার আনার জোর দিচ্ছিলাম যে এখানে হঠাৎ করে আমরা যেন আকাশ থেকে পড়ে গেলাম এরকম যেন না, আমাদের একটা ইতিহাস আছে, এবং যে আমাদের ইতিহাসকে যদি আমরা মানে ধারণ না করতে পারি, আমরা যদি নিজেদেরকে একটা ইতিহাসের মধ্যে স্থাপন করতে না পারি যে আমরা কোথায় আছি, কোন ধারাকে আমরা, কোন উত্তরাধিকারকে আমরা ধরে আছি, সেই জায়গাটা আমাদের জরুরি এবং সেইটা ঘোষণায় থাকা দরকার। তো সেইটাকে ধারণ করা হয়েছে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করার চেষ্টা করা হয়েছে, এবং অভ্যুত্থানের ভেতর থেকে যে ভবিষ্যৎ নির্দেশনাটা বাংলাদেশের গতিমুখের ব্যাপারে সেটাও অনেকটা এসছে। ফলে এই আকাঙ্ক্ষাটাকে আমরা পূর্ণভাবে সমর্থন করি এবং ধারণও করি। আচ্ছা, এটা এখন বাস্তবায়নের প্রশ্নটাই কিন্তু প্রধান। এখন যদি আমরা রাজনৈতিক দলিল মাত্র, এখন এটা আপনি সংবিধানে রাখলেও ফিরে যদি যাই, আমরা বাস্তবায়নের জায়গায় যদি আমরা ফিরে যাই, ভূমিকা অনস্বীকার্য। আপনার মন্তব্য, আপনি সেখানে ছিলেন, আমি প্রথম মন্তব্য করি যে হ্যাঁ, ঘোষণাপত্রের জায়গাগুলো বললাম যে সেটা মোটামুটি অভ্যুত্থানের অর্জন হিসেবে এসছে, এবং এইটার বাস্তবায়ন প্রসঙ্গে আমি একটু পরে কথা বলব। আজকের অনুষ্ঠান নিয়ে যে তর্ক তুলেছেন, এটার গুরুত্বপূর্ণ এই দিক থেকে যে প্রথমত এই বিষয়টি সরকারের অনেকগুলো কর্মসূচির ক্ষেত্রে আমরা বলেছি, আমাদের সবসময়ই জায়গাটা ছিল যে আন্দোলনকারীদের যথাসম্ভব প্রতিনিধিত্বটা নিশ্চিত করে, এবং তখন তারা বারবার নাম্বারের কথা বলেন, কতজন আন্দোলন আসলে কত গুরুত্বের প্রসঙ্গগুলো তোলেন, কে কত বড় দল, সেই প্রসঙ্গগুলো আসে। আমরা এটা সবসময় বিরোধী ছিলাম। আমি সর্বশেষ এই অনুষ্ঠানের জন্য প্রস্তাব করেছিলাম যে অন্তত পক্ষে ঐকমত্য কমিশনে যেসব রাজনৈতিক দলগুলো আছে সবাইকেই প্রতিনিধিত্বশীল হিসেবে ডাকেন, এমনকি ওই মঞ্চেও তাদের ডাকা উচিত। 1 2 হচ্ছে যে ছাত্রদের মাননীয় প্রধান উপদেষ্টাকে 1 বছর ধরে কিন্তু প্রায় বলা হয়, প্রায় প্রতিবাদ দেখাতেই বলা হয় যে আপনি অন্তত ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে ডেকে একবার বসেন। এখন এক তো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তাদের এখন অবস্থান যাই হোক না কেন, ওই সময় যারা আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদের এখন, এবং ওই সময় যারা সমন্বয়ক ছিলেন না কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিলেন, তাদের সবাইকেই কিন্তু এইখানে রাখা উচিত। আমি মনে করি যে এটা কেবল মানে ছাত্রর মধ্যে অনেকে এরা মনে করেছেন ছাত্রের মধ্যে নারী পুরুষ উভয়ই পড়ে, এই কারণে হয়তো এটা হচ্ছে। এটা তর্কটা আমরাও ছাত্র আন্দোলন করেছি, ছাত্র বলতে গিয়ে পুরুষকে বোঝায় নাকি নারী ছাত্রকেও বোঝায়, কিন্তু শিক্ষার্থী শব্দটা অধিকতর মানে অ্যাকোমোডেটিং, কারণ নারীদের মানে অংশগ্রহণটা তো খুবই গুরুত্বপূর্ণ, ডিসাইসিভ বলতে পারেন পুরো আন্দোলনের ক্ষেত্রে। কিন্তু এইখানে যে শ্রমিক এবং শ্রমজীবী জনগণরাই বেশি শহীদ হয়েছেন, এই কথাটা আমাদের ভুললে চলবে না তো। ফলে শ্রমিক, শ্রমজীবী, কর্মচারী মানে প্রতিনিধিত্বমূলক একটা মানে দেশকে রিপ্রেজেন্ট করে এই পুরো অভ্যুত্থানে, ছাত্র, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রমিক, শ্রমজীবী সব প্রতিনিধিত্বমূলক একটা উপস্থিতি নিয়ে সবাই প্রধান উপদেষ্টার সাথে দাঁড়িয়ে আছেন, প্রধান উপদেষ্টা পড়ছেন, ওই দৃষ্টিটাও কিন্তু অধিকতর অ্যাপেলিং হতো। সেই জায়গাটা নিশ্চয়ই আমাদের বলতে হবে
এবং আমরা অনেক ক্ষেত্রেই বলি গণঅভ্যুত্থানে কিন্তু বিশেষ করে সরকারের দিক ছাত্র থেকে বোধহয় সংগঠনগুলো যেগুলো ভূমিকা রেখেছে সেটা আমি আবারও বলছি আপনাকে, সেই ছাত্র সংগঠনগুলো, সেটা ছাত্র দল হতে পারে, যে কারণে ধরুন আপনি শিবির, ছাত্র ফেডারেশন সেই এটা দলগুলোর বয়কট কেউ করেছে নেই। অনুষ্ঠান। এবং আরো কতগুলো কারণে ধরেন ঘোষণাপত্রটাকে যেভাবে প্রণয়নের ক্ষেত্রে সরকারই করবে, কিন্তু সবার সাথেই কনসাল্ট করাটার যে একটা ন্যূনতম মানে প্রয়োজনীয়তা, আনুষ্ঠানিকতার অর্থেও বলেন কিংবা কার্যকর অর্থেও, সেই জায়গাগুলো না থাকার ফলে অনেক দলও বয়কট করেছে। এই জায়গাগুলো কিন্তু মানে এই সরকারের শুরু থেকে বলা যাচ্ছে, এক বছর পরে পরিবর্তনের বদলে মাঝে মাঝে মনে হচ্ছে উল্টো, আর তারা যেটা ভাবছেন মানে ওয়েটেজ দেওয়া কেবল। ওকে, আপনি একটি কথা বলেছেন যে প্রতিদিন বারবার মনে গেলেন নতুন করে নির্ধারণ করছেন এবং গুরুত্ব অনুযায়ী সাজাতে চাইছেন, সেটা আসলে খুব এই সরকারের করার কোনো প্রয়োজনীয়তা নেই। নির্বাচনের পরে গুরুত্ব এমনিতেই নির্ধারিত হয়ে যাবে। আপনি একটি কথা বলেছেন, বারবার শহীদদের কথা বলি কারণ পুরনো বন্দোবস্তের লক্ষণ দেখা যাচ্ছে। ঠিক স্পেসিফিক কেন মনে হচ্ছে যে পুরনো বন্দোবস্তের লক্ষণ? দেখুন, একটা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের যে বাস্তবায়নের প্রশ্নে আমরা মানে একটা হচ্ছে 5 থেকে 8-এর মধ্যে সবাইকে আলোচনার মধ্যে আর নেওয়া হয়নি, মানে 6 তারিখ থেকে 5 তারিখে যখন আমরা বললাম যে শিক্ষার্থীদের সহ আলোচনাটা করতে হবে, কেউ রাজনৈতিক দল শুরু করলে হবে না, কিন্তু যখন শিক্ষার্থীরা আবার আলোচনায় বসতেন তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে কারোর সাথে কথা বললো, সবাইকে নিয়ে এটা এক্সস্টিভলি আলোচনা হয়নি। কেবল সরকার গঠনের প্রশ্ন না, তো আমাদের রাজনৈতিক কোর্সটা কি হবে, আমরা কোন কোন যে কোথায় শপথ নেবেন, আপনি কার অধীনে শপথ নেবেন, এই সংবিধানের কি ভবিষ্যৎ, এগুলো সবগুলো কিন্তু ওই কোর্সে ন্যূনতম ঐকমত্যের জায়গা তৈরি করা যেত। হ্যাঁ, যেখানেই আমরা পৌঁছাতাম সেইটাও আলোচনার মধ্যে দিয়ে গেলে আমরা বুঝতাম যে এতটুকু আমাদের যাওয়া, কারণ এখানে কোনো ডিটারমিনিং ফোর্স ছিল না, আমরা কালেকটিভ একটা লড়াই করেছি। 1 2 হচ্ছে এমনকি অন্তর্বর্তী সরকারও কিন্তু রাজনৈতিক এই কোর্সটা ঠিক করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে 1 দিন 2 দিন এক্সস্টিভ আলোচনা করার সেটা করেননি। তারা 13 তারিখে প্রথম ডেকেছিলেন 15ই আগস্টের ইস্যু নিয়ে। আমি সমালোচনাগুলো করছি, কিন্তু বিপ্লব, অভ্যুত্থান এসব মুহূর্তের সময় খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এবং ওই রাইট সময়কে টাইমে রাইট ডিসিশনটা নেওয়া হয়েছিল কিনা সেই আলোচনাটা যেতে চাই। সিদ্ধান্তটা আমরা নিতে পারতাম, সেই সময় আপনি চাইলেই কিন্তু 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে নিতে পারেন। এক আরেকটা বিষয়ে কথা বলছি, এক লাইনে বলি, পরে একটু ইলাবোরেট করবো। সেটা হচ্ছে যে কোনো অভ্যুত্থান কিংবা একটা বিপ্লবী রূপান্তর একটা নতুন ব্যবস্থার জন্ম দেয়, নতুন মানুষেরও জন্ম দেয়। এই যে নতুন ব্যবস্থার জন্ম হচ্ছে, এই লক্ষণগুলো তো পেতে হবে। মানে অন্তর্বর্তী সরকার আমাদের সব ঠিক করে দেবে এটা আমি একদমই প্রত্যাশা করি না। আমরা অন্তত কতগুলো ক্ষেত্রে দৃষ্টান্তমূলকভাবে দেখব যে হ্যাঁ, অন্তর্বর্তী সরকার আমাদেরকে নতুন ব্যবস্থার জন্ম যে হচ্ছে এটার একটা লক্ষণ দেখাচ্ছেন। ধরুন, কতগুলো জিনিস ছিল যে 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করছি, সংবিধান মূলত এবং নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত, সেইখানে আলোচনা করছি, কিন্তু ধরুন মিডিয়া সংস্কার কমিশন হয়েছে, শ্রম সংস্কার কমিশন হয়েছে, পুলিশ হয়েছে, প্রশাসন হয়েছে, শেষ করি আপনার নারী কমিশন হয়েছে, এইসব কমিশনের অনেকগুলো প্রস্তাব আছে, স্বাস্থ্য কমিশন হয়েছে, যেগুলো সরকার কিন্তু এখনই বাস্তবায়ন করতে পারত। কারণ নতুন ব্যবস্থাটা যে জন্ম নিচ্ছে এটা মানুষ দেখতো। তারপরে বিচারের প্রশ্নে মানে যে ক্ষোভ এখনো মানুষে, আজকেও সকালে যে অনুষ্ঠান হয়েছে ঢাকা জেলা প্রশাসন, ভালো অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমি বলবো যে সেখানে যে ক্ষোভটা বেরিয়ে এসছে আমাদের শহীদের পরিবার, সেই বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, যে তদন্ত, চার্জশিট, প্রয়োজনীয় লোকবল,